হ্যালো ভিউয়ার্স, অচ্যুতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC13 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির 2025-এর সাজেশন অনুযায়ী একটি 10 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন, সংসদীয় গণতন্ত্রের উদ্ভবে নেহরুর অবদান আলোচনা করুন। অথবা জওহরলাল নেহরুর প্রধানমন্ত্রিত্বের যুগে সংসদীয় গণতন্ত্রের কি ধরনের বিকাশ হয়েছিল। দেখো, ভারতের সংবিধানে ভারতকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে বলা হয়েছে, কিন্তু সেই গণতান্ত্রিক যে কাঠামো, পরিকাঠামো, তার অন্যান্য প্রতিষ্ঠানগুলোর যে বিকাশ সাধন, তাদের যে পূর্ণাঙ্গ বিকাশ, ভারতবর্ষে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার যে উদ্যোগ, পরিকল্পনা, তাকে বাস্তবায়ন করা, এ সব কিছুই হয়েছিল পণ্ডিত জওহরলাল নেহরুর প্রধানমন্ত্রিত্বকালে। তার সময়ই 1952-এ ভারতবর্ষে প্রথম সাধারণ নির্বাচন হয়, এরপর 1957, 1962-তে আবারও নির্বাচন হয়, এবং জওহরলাল নেহরু সতর্কতার সাথে সংবিধানে উল্লেখিত গণতান্ত্রিক ধ্যান ধারণা, গণতান্ত্রিক আদর্শ ভারতবর্ষে তার রূপ রেখা তৈরি করে দিয়ে যান এবং তার প্রতিষ্ঠানগুলোর বিকাশ সাধন করেন। এটা একটু প্রথমেই বলে রাখি। জওহরলাল নেহরুর হাতে অসীম ক্ষমতা ছিল। তিনি দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে পারতেন, অনায়াসেই পারতেন, কিন্তু তিনি সেটা না করে দেশকে গণতান্ত্রিক পথে এগিয়ে নিয়ে যান এবং গণতান্ত্রিক আদর্শকে বাস্তবায়ন করেন দেশে সংসদীয় ব্যবস্থা বা পার্লামেন্টারি ব্যবস্থার বিকাশের ভিতর দিয়ে। তা এই বিষয়গুলি খুব ডিটেলস এখানে লিখতে হবে, এবং এখানে আলোচনার সময় যে ভারতের প্রথম যে নির্বাচন 1952, সেটা সারা বিশ্বের মধ্যে সব থেকে বড় নির্বাচনী ব্যবস্থা ছিল এবং একটা গণতন্ত্রের, একটা ভারতীয় গণতন্ত্রের একটা অগ্নি পরীক্ষা ছিল। সেই ইলেকশন সম্পর্কে, সেখানে কতগুলি পার্টি অংশগ্রহণ করেছিল, কত মানুষ সেখানে নির্বাচনে অংশগ্রহণ করেছিল, কি ফলাফল হয়েছিল, অর্থাৎ প্রথম সাধারণ নির্বাচন সম্পর্কে অনেকটা ডিটেলসে তোমাদেরকে কিন্তু অ্যান্সারে লিখতে হবে। তা আমরা এখন অ্যান্সারটা পড়তে পড়তে বা আলোচনা করতে করতে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। দেখো, 1947-এ স্বাধীনতা অর্জনের পর 1950-এর 26শে জানুয়ারি ভারতের নতুন সংবিধান প্রবর্তিত হয়। ভারতীয় সংবিধান দেশবাসীকে সার্বভৌম ও গণতন্ত্রের প্রতিশ্রুতি দেয়। জাতীয় জীবনের এই ক্রান্তি লগ্নে পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন অসীম ক্ষমতার অধিকারী। তিনি ভারতে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ থাকা সত্ত্বেও গণতন্ত্র প্রতিষ্ঠায় উদ্যোগী হন। গণতন্ত্র ও গণতান্ত্রিক ঐতিহ্যের প্রতি তার শ্রদ্ধা ছিল অপরিসীম। ডক্টর বিপিন চন্দ্র বলেন যে নেহরু সতর্কতার সাথে স্বাধীন ভারতের গণতন্ত্র ও সংসদীয় ব্যবস্থা লালিত ও প্রথিত করেন। 1951 খ্রিস্টাব্দে জওহরলাল নেহরু বলেন যে আওয়ার ডেমোক্রেসি ইজ দ্য টেন্ডার প্লান্ট হুইচ হ্যাজ টু বি নো হুইচ উইথ উইজডম অ্যান্ড কেয়ার। এই ছিল এর ভূমিকা। এবার দেখো এখানে পরের প্যারায় কি বলা হচ্ছে। নতুন সংবিধান অনুসারে জওহরলালের নেতৃত্বে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1952-র 25শে অক্টোবর থেকে 1952-র 25শে অক্টোবর থেকে 1952-র 24শে ফেব্রুয়ারি পর্যন্ত 4 মাস ধরে এই নির্বাচন চলে। মার্কিন সাংবাদিক মাইকেল ব্রেচার বলেন যে 1951 খ্রিস্টাব্দে সাধারণ নির্বাচন ছিল নবপ্রতিষ্ঠিত প্রজাতন্ত্রের সামনে রাজনৈতিক গণতন্ত্রের প্রথম বৃহত্তম পরীক্ষা। ভারত যথেষ্ট কৃতিত্বের সাথে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়। বিপিন চন্দ্রের মতে দ্য ইলেকশনস ওয়ার দ্য বিগেস্ট এক্সপেরিমেন্ট ইন ডেমোক্রেসি এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড। এই নির্বাচন পরিচালনার জন্য সংবিধান অনুসারে একজন প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে একটি নির্বাচন কমিশন গঠিত হয়। এই কমিশন ছিল একটি স্বাধীন প্রতিষ্ঠান। এরপর প্রশাসন, পার্লামেন্ট বা শাসক দলের কোনো নিয়ন্ত্রণ ছিল না, এর উপর এদের কোনো নিয়ন্ত্রণ ছিল না। সুকুমার সেন ছিলেন স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কমিশনার। এই নির্বাচন ছিল স্বাধীন ভারত সরকার দ্বারা পরিচালিত প্রথম নির্বাচন। ব্যাপকতার দিক থেকে এই নির্বাচন ছিল চমকপ্রদ। 21 বছর ততূর্ধ্ব বয়সী নাগরিকদের সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে 17,30,00,000 ভোটদাতা নিয়ে গঠিত বিশ্বের বৃহত্তম নির্বাচক মণ্ডলী এই নির্বাচনে অংশগ্রহণ করে। অশিক্ষা ও নানা সামাজিক ব্যাধির নিগড়ে আবদ্ধ ভারতীয় জনসাধারণকে নিয়ে এই নির্বাচন পরিচালনা জওহরলাল নেহরুর কাছে একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। প্যারা করে ভোট গ্রহণের জন্য 25 লক্ষ ব্যালট বাক্স এবং 62 কোটি ভোটপত্রের ব্যবস্থা করা হয়। প্রতি 1000 ভোটারের জন্য একটি করে ভোট কেন্দ্র হিসেবে
2,24,000 ভোটদান কেন্দ্র প্রস্তুত করা হয় এবং নির্বাচন পরিচালনার কাজে প্রায় 10 লক্ষ সরকারি কর্মচারীর সাহায্য নেওয়া হয়। এই নির্বাচনে 14টি জাতীয় দল, 63টি আঞ্চলিক দল ও বহু সংখ্যক নির্দল প্রার্থী লোকসভার 489টি এবং রাজ্য বিধানসভার 3,243টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট 17,500 জন প্রার্থী এই নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হয়। মোট আসনগুলির মধ্যে লোকসভার 74টি এবং বিধানসভার 667টি আসনে তপশিলি জাতি উপজাতিদের জন্য সংরক্ষিত ছিল। নির্বাচনকে কেন্দ্র করে সব রাজনৈতিক দল এবং নির্দল প্রার্থীরা প্রচারে নামেন। নির্বাচনের ব্যাপারে কংগ্রেসের প্রধান স্তম্ভ স্বরূপ ছিলেন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু। প্রার্থী মনোনয়ন, নীতি নির্ধারণ, ইস্তাহার রচনা, এমনকি প্রচার কার্য সবেতেই ছিল নেহরুর প্রাধান্য। মাইকেল ব্রেচার লিখেছেন, কংগ্রেসের নির্বাচন ছিল যেন নেহরু কেন্দ্রিক ব্যাপার। ডক্টর বিপান চন্দ্র বলেন যে নেহরু ছিলেন নির্বাচনের প্রচারের কেন্দ্রীয় চরিত্র। সুতরাং কংগ্রেসের নির্বাচনে বিপুল জয় হল ব্যক্তি নেহরুর অনুকূলে গণভোটের রায়। প্যারা করে দেখো, গণতন্ত্রের এই প্রথম পরীক্ষায় ভারত ব্যাপক সাফল্য অর্জন করে। এই নির্বাচনে জনমানসে বিপুল উদ্দীপনার সঞ্চার করে। অশিক্ষিত ও দরিদ্র জনগণ ভোটাধিকারকে এক অতি মূল্যবান ও বিশেষ সুবিধা বলে মনে করে। ভোট পর্ব অনেক স্থানেই উৎসব ও মেলার পরিবেশ সৃষ্টি করেছিল। মোট ভোটদাতাদের 46.6% ভোটদানে অংশগ্রহণ করে। নারী ভোটারদের প্রায় 40% ভোটদান করে। বাতিল ভোটের পরিমাণ ছিল 3 থেকে 4%। ভারতীয় গণতন্ত্রে এই বিরাট সাফল্য সারা বিশ্বকে চমকিত করে। প্রথম সাধারণ নির্বাচনে জাতীয় কংগ্রেসের অভাবনীয় সাফল্য অর্জন করেছিল। জাতীয় কংগ্রেস লোকসভায় 75% এবং রাজ্য বিধানসভাগুলিতে 64.5% আসনে জয়যুক্ত হয়। মাদ্রাজ, ত্রিবাঙ্কুর, কোচিন, উড়িষ্যা ও পেপসু বলতে এখানে পাতিয়ালা, পাঞ্জাব, হরিয়ানা এই সমস্ত অঞ্চলকে একসাথে পেপসু বলা হতো, ছাড়া সব রাজ্যেই কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কংগ্রেসের পরেই কমিউনিস্ট দলগুলি ছিল বৃহত্তম রাজনৈতিক দল। জনসংঘ, হিন্দু মহাসভা ও রাম রাজ্য পরিষদ লোকসভায় মাত্র 10টি আসন পায়। দেশের কোনো কোনো অংশে প্রাক্তন রাজন্যবর্গ ও বৃহৎ ভূস্বামীদের সাফল্য ছিল উল্লেখযোগ্য। প্যারা করে এটি শেষ প্যারা। নেহরুর জীবদ্দশায় 1957 এবং 1962তে আরও 2টি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচন দুটিতে প্রদত্ত ভোটের পরিমাণ বৃদ্ধি পায়। নির্বাচনে কংগ্রেসের প্রাধান্য বজায় থাকে। তবে 1957 খ্রিস্টাব্দে EMS নাম্বুদ্রিপাদের নেতৃত্বে কেরলে প্রথম কমিউনিস্ট মন্ত্রিসভা গঠিত হয়। ভারতীয় সংসদীয় ইতিহাসে এ এক উল্লেখযোগ্য ঘটনা। তবে কেন্দ্র ও রাজ্য তখন কংগ্রেসের অপ্রতিহত প্রভাব থাকলেও কংগ্রেসের অভ্যন্তরে গোষ্ঠীদ্বন্দ্ব, নেতৃত্বের যোগ্যতার অভাব, নৈতিকতার মানের অবনয়ন, ব্যক্তি আধিপত্য ইত্যাদি ত্রুটি দেখা দিলে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট হয়। নেহেরু 1963 খ্রিস্টাব্দে কামরাজ পরিকল্পনা মারফত এইসব ত্রুটি দূর করতে সচেষ্ট হন, কিন্তু তিনি ব্যর্থ হন। এই সময় কমিউনিস্ট দল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কর্তৃক স্থাপিত জনসংঘ দল, চক্রবর্তী রাজা গোপালাচারী, NG রঙ্গ প্রমুখের উদ্যোগে স্থাপিত স্বতন্ত্র দল, পাঞ্জাবের আকালি দল, তামিলনাড়ুর DMK দল প্রভৃতি ছিল উল্লেখযোগ্য। উপরোক্ত আলোচনার ভিত্তিতে একথা বলা যায় যে নেহেরুর শাসনকালে কংগ্রেসের প্রাধান্য থাকলেও এ সময় থেকে কংগ্রেসের নেতৃত্বে ভারতীয় রাজনীতিতে বহুদলীয় ব্যবস্থার সূচনা হয়। আসলে গণতান্ত্রিক রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল কংগ্রেস নেতৃবৃন্দ গণতন্ত্রের প্রতি বিশ্বাসী ছিলেন। লোকসভা ও রাজ্য বিধানসভাগুলির ভেতরে ও বাইরে বিরোধী নেতৃবৃন্দ বিতর্কে অংশ নিতেন এবং গঠনমূলক সমালোচনা করতেন। স্বাধীনতার অতন্দ্র প্রহরী হিসেবে সংবাদপত্র ও আদালতগুলির সার্বভৌমত্ব যথাযথভাবে রক্ষা করা হতো। বিভিন্ন রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়ন, কিষাণ সভা ও অন্যান্য সংগঠনগুলি নিজেদের দাবি আদায়ের জন্য ধর্মঘট, হরতাল, বিক্ষোভ প্রদর্শন প্রভৃতি করতে পারত। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, রাম মনোহর লোহিয়া, JB কৃপালনী,
ভূপেশ দত্ত, অটল বিহারী বাজপেয়ী প্রমুখ প্রভাবশালী সাংসদ সরকারের নীতি নির্ধারণে যথেষ্ট প্রভাব বিস্তার করেন। এইভাবে দেখা যায় ভারতের সংসদীয় গণতন্ত্রের বিকাশ ঘটেছে। এই ছিল জওয়াহরলাল নেহরুর নেতৃত্বে ভারতের সংসদীয় গণতন্ত্রের বিকাশ। এই কোশ্চেনের অ্যান্সারটি তোমরা সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। আমি এটা ডিটেলসে আর আলোচনায় গেলাম না, কারণ বিষয়টা সহজ আছে, তোমরা একবার পড়লেই নোটসটা মুখস্থ করতে পারবে। যথেষ্ট তথ্যবহুল অ্যান্সার। তোমাদের সাজেশনের অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব দ্রুত আবার তোমাদের সামনে এসে হাজির হবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।